হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে বরাবরের মতন আজকেও নিয়ে এসেছি। গতকাল কথা বলেছি বা গত ক্লাসে কথা বলেছি ব্যঞ্জন বর্ণ নিয়ে। ব্যঞ্জন বর্ণ মোট 14টি। এটা নিয়ে আজকেও ব্যঞ্জন বর্ণ নিয়েই কথা বলবো। ব্যঞ্জন বর্ণের আসলে কোথায় কী উচ্চারণ হবে, কীভাবে আমরা উচ্চারণ করব, কীভাবে পড়াশোনা করব, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে বলে নিই, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চেপে দেবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটিকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই যে দেখেন, আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ক। আমরা গতকাল পড়েছি, তাই না? এবং গিয়ক যদি কোনো শব্দের প্রথমে বসে, গিয়ক যদি কোনো শব্দের প্রথমে বসে, তাহলে ক এবং খ এর কাছাকাছি উচ্চারণ করতে হয়। গিয়ক যদি কোনো শব্দের প্রথমে বসে, তাহলে ক এবং খ এর কাছাকাছি উচ্চারণ করতে হয়। যেমন এটা যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন। এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আমি যে নিয়মগুলো দেখাচ্ছি, এই নিয়মের মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন। গেয়ক যদি প্রথমে বসে, তাহলে ক এবং খর কাছাকাছি উচ্চারিত হয়। তাহলে এইখানে দেখেন দেয়া আছে, এটাকে কি উচ্চারিত হবে? এটা হবে খাদা। এটা হবে খাদা। খাদা অর্থ হচ্ছে যাওয়া। এটা হবে খাদা। খাদা অর্থ হচ্ছে যাওয়া। এটার আর একটা উদাহরণ যদি দেখি আমরা, এই যে এই জায়গায় দেখেন খেমি। খেমি অর্থ হচ্ছে পিঁপড়া। আমাদের যে পিঁপড়া কামড় দেয়, আমরা অনেক ব্যথা পায়, লাল হয়ে যায়, ফুলে ফুলে ওঠে, এটা হচ্ছে খেমি। খেমি অর্থ হচ্ছে পিঁপড়া। খেমি অর্থ হচ্ছে পিঁপড়া। আমরা এটা দেখলাম প্রথমে, যদি গিয়ক যদি প্রথমে বসে সেইটার উদাহরণ দেখলাম। এবার আমরা দেখব গিয়ক যদি মাঝখানে এবং শেষে বসে কোনো শব্দের, তাহলে সেক্ষেত্রে কীভাবে কী হবে। গিয়ক যখন শব্দের মাঝখানে এবং শেষে বসে, গিয়কের গ এর মতো উচ্চারিত হয়। গিয়ক মাঝখানে যেখানে বসুক না কেন, মাঝখানে এবং শেষে, তাহলে সেক্ষেত্রে কি উচ্চারিত হবে? গ উচ্চারিত হবে। এবং এটা যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, এই যে এখানে দেখেন খো গু মা। প্রথমে বসছে খ উচ্চারণ হয়েছে, পরে বসছে গ উচ্চারণ হয়েছে। খো গু মা। খগুমা অর্থ হচ্ছে মিষ্টি আলু। আমরা যেটাকে বাংলা আলু বলে থাকি, মিষ্টি আলু। মিষ্টি আলু চেনেন অবশ্যই সবাই, তাই না? খগুমা অর্থ হচ্ছে মিষ্টি আলু। তারপরেরটা যদি আমরা বলে থাকি, তাহলে দেখেন এই জায়গায় জিউগে। জিউগে 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 অর্থ হচ্ছে মুসনি, রাবার অথবা ডাস্টার, যে কোনো কিছু বলেন, যেগুলো দিয়ে আমরা ব্ল্যাকবোর্ড বা এই ধরনের জাতীয় জিনিসগুলো আমরা পরিষ্কার করে থাকি। জিউগে জিউগে অর্থ মুসনি অথবা ডাস্টার। এবার আমরা দেখব গিয়ক যদি বাচ্চিন হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখেন, গিয়ক যখন শব্দের নিচে বসে, ক এর মতো উচ্চারণ করতে হয়। অর্থাৎ গিয়ক যখন বাচ্চিন হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটা ক উচ্চারিত হয়। এবং এটার যদি উদাহরণ দেখি, এই যে নিচে দেখেন উদাহরণ দেওয়া আছে, সেক। এটাকে বলা হচ্ছে সেক। সেক অর্থ হচ্ছে বই। সেক অর্থ হচ্ছে বই। এই যে গিয়ক নিচে গেছে, গিয়ক নিচে যাওয়ার কারণে এটা ক উচ্চারিত হচ্ছে, সেক। সেক অর্থ হচ্ছে বই। এবং পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি, দেখেন এখানে সেক সাং। সেক সাং। সেক সাং নিচে গেছে, যার কারণে এটা ক উচ্চারিত হয়েছে। অবশ্যই এটা মনে রাখতে হবে, এবং যত বেশি পড়বেন তত ভালোভাবে মনে থাকবে। নতুন একটা ভাষা প্রথম অবস্থায় মনে থাকবে না, এইটাই স্বাভাবিক। তবে বেশি পড়তে হবে, পড়লেই মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে সেকশন অর্থ হচ্ছে টেবিল। এবং গিয়কের আর একটা ব্যবহার আছে, সেটা যদি বলি, এখন দেখেন গিয়ক যদি জোড়া অর্থাৎ ডাবল বসে, গিয়ক যখন সাংগিয়ক বসে, তখন ক এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ গিয়ক যদি ডাবল থাকে, এটা আমি আপনাদের শেখাইনি, পর্যায়ক্রমে শেখাবো, সামনের ভিডিওগুলোতে হয়তো আসবে। তবে এই জায়গায় যেহেতু উদাহরণের ক্ষেত্রে চলে আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা থেকে ধারণা নিতে পারেন। যেমন গিয়ক যখন ডাবল হয়,
অর্থাৎ সাংযোগ হয় বসে, তখন সেইটা ক উচ্চারিত হয়। যেমন এটার উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে কাজী। কাজী অর্থ হচ্ছে পর্যন্ত, কাজী অর্থ পর্যন্ত, কয়েকারে কা বরকত জয় শেষ কাজী। কাজী অর্থ হচ্ছে পর্যন্ত, এই যে কাজী অর্থ পর্যন্ত, কাজী অর্থ পর্যন্ত। এবং পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি, দেখেন এখানে দেখেন বাক অথবা ফাঁক, বাক অথবা ফাঁক। ফাঁক অর্থ হচ্ছে বাহির, ফাঁক অর্থ হচ্ছে বাহিরে। এই যে নিচে বসছে, নিচেও ক উচ্চারিত হয়েছে, এই যে এই জায়গায় সামনে বসছে এই জায়গাতেও ক উচ্চারিত হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সাংযোগ অর্থাৎ বিয়োগ যদি কখনো জোড়া হয়, দুইটা উচ্চারিত হয় বা দুইটা বসে এক জায়গায়, তাহলে সেটাকে সাংযোগ বলা হয় এবং সেইটার উচ্চারণ ক হয়। পর্যায়ক্রমে যদি আমরা নিয়ন দেখি, এখন নিয়নের দেখি, নিয়নের তেমন কোনো ধারাবাহিকতা, কোনো নিয়ম নাই, কোনো কিছুই নাই, বা এটার কোনো ভিন্নতার কোনো রূপও নাই, ভিন্নভাবে উচ্চারণ হবে তেমনটাও না। এখন দেখেন নিয়ন, নিয়নের উচ্চারণের নিয়ম। নিয়ন যখন মানে নিয়ন যেখানেই বসুক না কেন, নিয়নের যে নিয়মটা, নিয়ন যেখানে বসবে নয়ের মতো উচ্চারণ হবে। অর্থাৎ একটা লাইনের শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, শেষেও বসতে পারে এবং নিয়ন বাচ্চা হিসেবেও বসতে পারে। তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা কী হবে? নিয়নের উচ্চারণ কোনো পরিবর্তন হবে না, নিয়নের উচ্চারণ নয় থাকবে। যেমন আমরা উদাহরণ যদি দেখি, নমু, নমু, নম অর্থ হচ্ছে বেশি, নমু, নম অর্থ হচ্ছে বেশি, এই যে বেশি, নম অর্থ বেশি। এবং এইটা যদি পর্যায়ক্রমে আর একটা দেখি, এটাতে বাচ্চিমও দিছি, লাস্টেরটাও দিছি, এই যে দেখেন এই জায়গাতেও দিছি, এই জায়গাতেও দিছি, দুইটার ভাবেই দিয়ে দিছি। যেমন দেখেন এই জায়গায় আমরা যে দৈনন্দিন দিন ব্যবহার করি ইন্টারনেট, এই জায়গায় কোরিয়ান ভাষায় ইন্টারনেট, ইন্টারনেট, তাহলে ইন্টারনেট অর্থ ইন্টারনেট, আমরা যে নেট ব্যবহার করি ইন্টারনেট, সেটা ইন্টারনেট অর্থ ইন্টারনেট। আমরা যে মোবাইলের ডাটা ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, এক একজনে এক একটা ব্যবহার করে থাকি, এটাকে বলা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট, নেট দুনিয়া। তারপরেরটা যদি দেখি, এই যে দেখেন এখানেও বাচ্চা আকারে দিচ্ছি সান, সান, সান অর্থ হচ্ছে পাহাড়, সান অর্থ কী? তাহলে সান অর্থ হচ্ছে পাহাড়। এই যে আমি যে ওয়ার্ড মিনিংগুলো বলতেছি, এগুলো অবশ্যই সবাই সুন্দর করে নোট ডাউন করবেন এবং নোট ডাউন করে সেটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং বেশি বেশি পড়বেন। প্রথমত অবস্থায় মনে থাকবে না, এটাই স্বাভাবিক, তবে বেশি বেশি পড়তে হবে। যত বেশি পড়বেন তত দ্রুত আপনার আয়ত্ত করতে পারবেন জিনিসটা। এবং পর্যায়ক্রমে যদি আমরা নিয়ম দেখি, এই যে নিয়ম, নিয়মের উচ্চারণ যদি দেখি, নিয়ম সেম, নিয়ম এবং নিয়মটা সেম, নিয়মের উচ্চারণও কোথাও কোনো পরিবর্তন হয় না বা হবে না। নিয়ম যেখানেই বসে, মানে যেখানেই বসবে মো উচ্চারিত হবে, যেখানেই বসবে কী উচ্চারিত হবে? ময়ের মতো উচ্চারণ হবে। এখন এটা সামনেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, শেষেও বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, দেন এটা মো উচ্চারিত হবে। নম, নম অর্থ হচ্ছে বেশি। এই যে উপরে নম আমরা পড়ে আসলাম, এই সেম উদাহরণটা এই জায়গাটাও দেওয়া আছে, নম, নম অর্থ হচ্ছে বেশি। এখন দেখেন পরেরটা যদি দেখি, তাহলে মাত, মাত, মাত অর্থ হচ্ছে স্বাদ, কোনো কিছুর যদি স্বাদ থাকে সেটাকে বলা হয় মাত। প্রথমে বসছে এখানে আর এখানে বসছে মাঝখানে বা শেষে বলতে পারে। তাহলে নম অর্থ বেশি, মাত অর্থ স্বাদ। এখন দেখেন বাচ্চিম আকারে যদি দেখি, তাহলে সাম, বাচ্চিম আকারে যদি দেখি তাহলে সাম, সাম অর্থ হচ্ছে তিন, সাম অর্থ হচ্ছে তিন। পর্যায়ক্রমে যদি পরেরগুলো দেখি আমরা, তাহলে দেখেন এই জায়গাতে দেওয়া আছে, এই যে দিগত। এখন এখানে দিগত দেওয়া আছে, দিগতের ব্যবহার আছে, সব কিছু আছে, হ্যাঁ, দিগতের ব্যবহার আছে, দিগত কীভাবে কোথায় কীভাবে বসবে সব কিছুই দেওয়া আছে এখানে। দেখেন দিগত যদি এখানে বসে, তাহলে এটা কি হচ্ছে? দিগতের যদি লাইন পড়ি আমরা, দিগত,
দ্বিগত যখন শব্দের প্রথমে বসে ত এবং থ এর কাছাকাছি উচ্চারণ করতে হয়। দ্বিগত যখন প্রথমে বসে তখন ত এবং থর কাছাকাছি উচ্চারণ করতে হয়। যেমন আমরা এই জায়গায় যদি দেখি, এই যে এই জায়গায় দেখেন সুন্দর করে দেখানো হয়েছে, এখানে দেওয়া আছে থাল। থাল অর্থ হচ্ছে মাস। এটার উচ্চারণ কী হচ্ছে তাহলে? এটার উচ্চারণ হচ্ছে থাল। থাল অর্থ হচ্ছে মাস। তারপরেরটা দেখেন, তারপরেরটা যদি আমরা দেখাই, তারপরেরটা পর্যায়ক্রমে থাপ। থাপ, থাপ অর্থ হচ্ছে উত্তর। থাপ অর্থ হচ্ছে উত্তর। এই যে থাপ, থাপ অর্থ হচ্ছে উত্তর। পর্যায়ক্রমে যদি আমরা পরেরগুলো দেখি তাহলে দেখেন এই জায়গায় কেমন। এটাও দ্বিগত। দ্বিগত যদি শব্দের মাঝখানে এবং শেষে বসে, শব্দের মাঝখানে এবং শেষে বসে। দেখেন দ্বিগত যখন শব্দের মাঝখানে এবং শেষে বসে তখন দ এর মতো উচ্চারণ করতে হয়। দ্বিগত শব্দের মাঝখানে বা শেষে বসলে দ এর মতো উচ্চারণ করতে হবে। তাহলে এটার উদাহরণ দিকে আসি। এই যে দেখেন হাদা। হাদা, হাদা মানে কোনো কিছু করা। কোনো কিছু করাকে হাদা বলা হয়। কোনো কিছু করাকে হাদা বলা হয়। তারপরে আমরা যখন ঘুমাইতে যাই সেটাকে কোরিয়ান ভাষায় কী বলে? জাদা অথবা সাদা। সাদা অথবা জাদা, যেটাই পড়বেন আপনি মনে যেটা রাখতে পারবেন সেইটাই পড়বেন, সমস্যা নাই। তবে সাদা, সাদা অর্থ হচ্ছে ঘুমানো। পর্যায়ক্রমে যদি পরেরটাতে দেখতে যাই তাহলে এই যে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, দ্বিগত যখন শব্দের নিচে বসে ত এর মতো উচ্চারণ করতে হবে। দ্বিগত যখন শব্দের নিচে বসে অর্থাৎ বাচ্চিম আকারে ব্যবহৃত হয় তখন সেটাকে ত উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি থুদ্দা। থুদ্দা, থুদ্দা, দেখেন প্রথমে বসছে থ উচ্চারণ হচ্ছে, নিচে বসছে ত উচ্চারণ হচ্ছে এবং মাঝখানে শেষে বসছে দ উচ্চারণ হচ্ছে। থুদ্দা। থুদ্দা অর্থ শোনা। থুদ্দা অর্থ শোনা। এখানে পরেরটা দেখেন থাদ্দা। পরেরটা হচ্ছে থাদ্দা। থাদ্দা অর্থ হচ্ছে কোনো কিছু বন্ধ করা। থাদ্দা অর্থ হচ্ছে বন্ধ করা। পর্যায়ক্রমে এটা যদি আমরা বাচ্চিমের রূপটা দেখি, এই যে দেখেন পর্যায়ক্রমে বাচ্চিম। এই যে দ্বিগত যখন ডাবল অর্থাৎ সাংদিগত যেটাকে বলা হয়, সাংদিগত বসে ত এর মতো উচ্চারণ করতে হয়। তাহলে দ্বিগত যখন ডাবল হয় অর্থাৎ জোড়া বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা ত হিসেবে উচ্চারণ করতে হয়। যেমন দেখেন থাল। থাল তাল। তাল অর্থ হচ্ছে মেয়ে। তাল অর্থ হচ্ছে মেয়ে। তাল অর্থ কি? তাল অর্থ হচ্ছে মেয়ে। তারপরে দেখেন তাদা। তাদা, তাদা অর্থ হচ্ছে আলাদা। তাদা অর্থ হচ্ছে আলাদা। তাহলে দেখেন এই জায়গায় আমরা গৃহক শিখলাম, গৃহক শিখলাম, এখানে নিয়ন শিখলাম, নিয়ন শিখলাম, দ্বিগত শিখলাম। এখন পর্যায়ক্রমে পরেরটা শিখব, রিউলের উচ্চারণ শিখব। রিউল উচ্চারণের নিয়মগুলা। এখন রিউল যদি রিউল শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে র এর মতো উচ্চারণ করতে হয়। অর্থাৎ রিউল যদি শব্দের প্রথমে এবং মাঝখানে এবং শেষে বসে তাহলে রিউল র উচ্চারিত হবে, বাংলার র উচ্চারিত হবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, রুগোয়াউট। রু রো রো গু আ উট অর্থাৎ লগ আউট। লগ আউট। আমরা আইডি লগ ইন করি না ইন্টারনেটে, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ লগ ইন করি না আমরা, এটাকে বলা হচ্ছে লগ আউট, লগ আউট। আচ্ছা, তারপরে দেখেন থারি। থারি অর্থ হচ্ছে পা, আমাদের পা। থারি অর্থ হচ্ছে পা। তারপরে দেখেন থুরামা। থুরামা, থুরাম অর্থ হচ্ছে নাটক। থুরামা, থুরাম অর্থ নাটক।
এবং রিউল যখন বাচিম আকারে নিচে ব্যবহৃত হয়, রিউল যখন শব্দের নিচে বসে লয়ের মতো উচ্চারণ করতে হয়, অর্থাৎ রিউল যখন বাচিম আকারে ব্যবহার হয় তখন এটাকে ল উচ্চারণ করতে হয়। যদি এটার আমরা উদাহরণ দেখি তাহলে দেখেন অনুল, ও নুল, ও নুল, অনুল মানে আজ, অনুল মানে আজ। তারপরে যদি আমরা দেখি খল্লা, খল্লা মানে হাঁটা, খল্লা অর্থ হচ্ছে হাঁটা, খল্লা অর্থ হাঁটা, পায়ে হাঁটা। তারপরটা যদি দেখি বলল, বলল বললগু বা ফুল্লগু, বললগু বা ফুল্লগু অর্থাৎ ব্লক। পর্যায়ক্রমে যদি আমরা পরের বর্ণটি দেখি তাহলে দেখব আমরা এটা বিউফ। বিউফ উচ্চারণের নিয়মাবলী। বিউফ যদি শব্দের প্রথমে বসে প এবং ফ এর কাছাকাছি উচ্চারণ করতে হয়, বিউফ যদি শব্দের প্রথমে বসে তাহলে প এবং ফ এর কাছাকাছি উচ্চারণ করতে হয়। এটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, চলেন, ফাদা অথবা বাদা, বাদা অথবা ফাদা, ফাদা অর্থ সাগর, ফাদা অর্থ কি, ফাদা অর্থ হচ্ছে সাগর। তারপরে দেখেন ফাপ্পুদা, তারপরে কি দেওয়া আছে ফাপ্পুদা বা বাপ্পুদা, বাপ্পুদা অর্থ হচ্ছে ব্যস্ত, ফাপ্পুদা অথবা বাপ্পুদা অর্থ হচ্ছে ব্যস্ত। এখন দেখি বিয়োগ যখন শব্দের মাঝে বা শেষে বসে বয়ের মতো উচ্চারণ করতে হয়, অর্থাৎ বিয়োগ যদি শব্দের মাঝে এবং শেষে বসে তাহলে ব উচ্চারণ করতে হবে। এবং পর্যায়ক্রমে দেখেন, পর্যায়ক্রমে এখানে দেয়া আছে এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে ফিবক মানে গোপন, ফিবক অথবা বিবক, বিবক অর্থ হচ্ছে গোপন, কোনো কিছুকে গোপন করা, বিবক অর্থ হচ্ছে গোপন করা। সাবি গাড়ি ভাড়া, সাবি, 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 সাবি অর্থ হচ্ছে গাড়ি ভাড়া। তারপরে কি দেওয়া আছে দেখেন থামবে, এটা কিন্তু প্রত্যেকেই জানা, মনে হয় প্রত্যেকেই জানা দরকার। থামবে, থামবে অর্থ হচ্ছে সিগারেট, থামবে অর্থ সিগারেট। এবং দেখেন বিউফ যখন, বিউফ যখন শব্দের মাঝখানে শব্দের নিচে বসে, বিয়োগ যখন শব্দের নিচে বসে প এর মতো উচ্চারণ করতে হয়, বিয়োগ যখন শব্দের নিচে বসে তখন প এর মতো উচ্চারণ করতে হয়। যেমন এটা যদি আমরা উদাহরণ দেখি, দেখেন থরবদা, থরবদা, থরবদা অর্থ হচ্ছে নোংরা, ঘর বাড়ি বলেন, আপনার অফিস আদালত বলেন, থরবদা, থরবদা অর্থ হচ্ছে নোংরা। তারপরে কি দেওয়া আছে ফাফসুদ, ফাফসুদ অর্থ হচ্ছে রাইস কুকার, ফাফসুদ অর্থ, ফাফসুদ অর্থ হচ্ছে রাইস কুকার, ফাফসুদ অর্থ রাইস কুকার। তারপরে দেখেন তারপরেরটা দেওয়া আছে শিব, শিব অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যা 10, শিব অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যা 10। পর্যায়ক্রমে দেখি আমরা যদি বিউফ যখন সাংবিউফ হিসেবে ব্যবহৃত হয় তখন সেইটার উচ্চারণ পয়ের মতো উচ্চারণ করতে হয়। সাংবিউফ অর্থাৎ ডাবল থাকলে আমরা কি করে আসলাম সাংবিয়ক, সাংবিগত এবার সাংবিউফ। সাংবিউফের উচ্চারণ যদি আমরা দেখি, উদাহরণ যদি দেখি, এই যে দেখেন এই জায়গায় কি দেওয়া আছে পারুদা, পারুদা অর্থ দ্রুত, পারুদা অর্থ দ্রুত, পারুদা অর্থ দ্রুত। তারপরে আপ্পা, আপ্পা অর্থ হচ্ছে বাবা, আপ্পা, 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 আপ্পা অর্থ হচ্ছে বাবা। আপুদা, তারপরের বর্ণ দেওয়া আছে আপুদা, আপুদা, সরি ফাপ্পুদা, ফাপ্পুদা, ফাপ্পুদা অর্থ হচ্ছে ব্যাস। পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি, যে সুন্দরভাবে দেখতে পাচ্ছি সিউদের উচ্চারণ, সিউদ উচ্চারণের নিয়মাবলী। সিউদ যখন শব্দের প্রথমে, মাঝে বা শেষে বসে, প্রথমে বসুক, মাঝে বসুক এবং শেষে বসুক, দন্তস্ব এবং তেলবস্বয়ের মতো উচ্চারণ হবে।
মানে আপনি দন্তুস্ব এবং তেলপুস্ব উচ্চারণ ওই জায়গাতে ব্যবধানটা বুঝবেন যখন আপনি নিজে জিনিসগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করবেন, তখন দেখবেন এটার উচ্চারণ সঠিক। যেমন পরেরটা যদি দেখি, উদাহরণস্বরূপ সি অর্থ হচ্ছে সময়। আবার সময় দেখার একক হচ্ছে সি। তারপরে দেখেন সিনে অর্থ কি? সহ। সিনে অর্থ হচ্ছে সহ। তারপরে দেখেন পর্যায়ক্রমে সাজিন অর্থ হচ্ছে ছবি। সাজিন অর্থ হচ্ছে ছবি। এখন দেখেন সিউজ শব্দের নিচে বসলে ত এর মতো উচ্চারণ করতে হয়। সিউজ যখন শব্দের নিচে বসে, বাচ্চিম আকারে বসে, তখন ত এর মতো উচ্চারণ করতে হয়। যেমন মত মানে হচ্ছে পেরেক, ছোট লোহাগুলা। মত মানে হচ্ছে না পারা। ওত মানে হচ্ছে কাপড়, মত মানে হচ্ছে না পারা। ওত মানে হচ্ছে কাপড়, মাত অর্থ হচ্ছে সাজ। ঠিক আছে। সিউদ যখন মানে সাংসিউদ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটার উচ্চারণ ত হয়ে যায়। যেমন ইদ্যা অর্থ হচ্ছে আছে। সুদা অর্থ হচ্ছে ব্যবহার, সুদা অর্থ হচ্ছে লেখা, সুদা অর্থ তিত। পর্যায়ক্রমে আমরা দেখব ইয়মের ব্যবহার, ইয়মের উচ্চারণ। শব্দের প্রথমে মাঝে এবং মাঝে বসলে কোনো উচ্চারণ হবে না। শব্দের প্রথমে বসুক, মাঝে বসুক এবং শেষে বসুক, কোথাও কোনো উচ্চারণ হবে না। শুধু উচ্চারণ হবে কোথায়? এটা যদি বাচ্চা আকারে নিচে বসে, সেটা নিচে লেখা আছে দেখেন। এটার উদাহরণ দেখি, অমনি অর্থ হচ্ছে মা। অমনি অর্থ হচ্ছে মা। আয় অর্থ হচ্ছে শিশু। অনুল অর্থ হচ্ছে আজ। অনুল মানে আজ। শিকদাং অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। এখানে অনিঃসংয়ের উচ্চারণ আছে। যেমন দেখেন ইয়ং যখন শব্দের নিচে বসলে অনিঃসং এর উচ্চারণ করতে হয়, অর্থাৎ অনিঃসং উচ্চারিত হয়। যেমন শিকদাং বিয়োগ নিচে দিয়ে কি আছে? ক আছে। অনিঃসং নিচে দিয়ে অনিঃসঙ্গে আছে, তাহলে কি হলো? রেস্টুরেন্ট। অর্থাৎ এটা ইংলিশে যদি বলি রেস্টুরেন্ট। তারপরেরটা যদি দেখি জংমাল অর্থ সত্যি। জংমাল অর্থ হচ্ছে সত্যি। তারপরে যেটা দেওয়া আছে জংশু অথবা সংশু অর্থ হচ্ছে পরিষ্কার। এখানে আমরা সংশু আর বিপরীত শব্দ কি দেখে আসলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, উপর দিকে না যাই, পড়াটা সমাপ্ত করে দিই। সংশু অর্থ পরিষ্কার। আচ্ছা, জিউদের ব্যবহার। জিউদের আমরা ব্যবহার দেব। জিউদ যখন শব্দের প্রথমে মাঝে না হয়ে জিউদ যখন শব্দের প্রথমে বসে জ না হয়ে ছয়ের কাছাকাছি উচ্চারণ। যেমন সগি ওইটা, জিগপ পেশা, জিপ বাড়ি। জিউদ যখন শব্দের মাঝে বা শেষে বসে জয়ের মতো উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণ সালজাইও অর্থ হচ্ছে ভালোভাবে ঘুমাবেন। সালজাইও জাদা অর্থ ঘুমানো, সাল অর্থ ভালো, যাইও ভালোভাবে ঘুমাবেন। খাজি অর্থ হচ্ছে বেগুন। খাজি অর্থ হচ্ছে বেগুন। উমজল অর্থ হচ্ছে অন্তর। উমজল অর্থ উমজং অন্তর। উমজং অর্থ হচ্ছে অন্তর। জিউ যখন শব্দের নিচে বসে তখন ত উচ্চারিত করতে হয়। বাচ্চা আকারে যখন বসে তখন ত উচ্চারণ করতে হয়। যেমন দেখেন মাতনুন অর্থ হচ্ছে সঠিক। মাতনুন অর্থ সঠিক। তারপরে দেখেন নুদ্দা মানে দেরি হওয়া, দেরি করা। নাত অর্থ হচ্ছে দিন। জিউদ যখন সাংজিউদ বসে ত এর মতো উচ্চারণ করতে হয়। অর্থাৎ জিউদ যখন ডাবল হয়, জোড়া বাচ্চন যেটাকে বলা হয়, ডাবল হিসেবে বসে তখন সেটাকে ত হিসেবে উচ্চারণ করতে হয়। যেমন
তাদা, তাদা অর্থ হচ্ছে লবণাক্ত, নুনটা। চুপ, চুপ অর্থ হচ্ছে তুক, দিক। খাঁচা, নকল, খাঁচা, খাঁচা অর্থ হচ্ছে নকল। পরেরটা দেখেন আর কয়টা আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পর্যায়ক্রমে আবার কালকে দেখানো হবে বাকিগুলা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।